করছি জনাব শফিকুল আলম আপনাকে দিয়ে। সরকারের প্রথম 6 মাস পার হলো। এই 6 মাসে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে গভর্নমেন্টকে। একটা মিডল ইস্ট ওয়ার একটা হয়েছে, জ্বালানি সংকট হয়েছে, সেই কারণে গণভোট, জুলাই সনদ, অন্তর্বর্তী সরকারের 133 অধ্যাদেশ নিয়ে নানান আলোচনা হয়েছে। এর মধ্যে আবার সরকার বাজেট ঘোষণা করেছে। বেশ আমি বলছি চ্যালেঞ্জগুলো বেশ বড় আকারে ছিল। সব মিলিয়ে কেমন গেল প্রথম 6 মাস? আমি বলবো যে আন্তর্জাতিকভাবে একটা বৈরী সময়ের মধ্যে আমরা গিয়েছি এবং আমরা যে আমাদের ইকোনমি যে ভালনারেবল আউটসাইড শকের উপরে, সেটা খুবই ক্লিয়ারলি এটা শো হয়েছে যে আমরা কতটা ভালনারেবল। আপনি জানেন যে ইউক্রেন ওয়ারের পরে আমরা আমাদের ইকোনমির যে ভালনারেবিলিটি এক্সপোজ হয় সেই 2022-এ, এবং যে আওয়ামী লীগ গভর্নমেন্টের পতনের একটা বড় ছিল যে ইকোনমি যে খুব খারাপ, র্যাপিডলি খারাপ হয়ে যায়। এক কোভিডের পরে তারা গুছাতে পারেনি, তারপরে ইউক্রেন ওয়ার আসলো যখন, তখন এলএনজি প্রাইস, হুইটের প্রাইস, ফার্টিলাইজারের প্রাইস এত বেড়ে গিয়েছিল ওরা আর সামলাতে পারেনি। এবং দেখবেন যে ওরা যখন ছাড়ে তখন আমাদের এক্সচেঞ্জ রেটের অবস্থাও 85 থেকে 125, 26, 27 টাকা হয়ে গেছিলো এবং আমাদের রিজার্ভ নেমে এসেছিল 15-16 বিলিয়ন ডলারে। তো এইখানে এই গভর্নমেন্টও সেইটা, বাট ইনিশিয়ালি আমি বলবো যে তারা কিছু কিছু জায়গায় ভালো করেছে। তাদের বিশেষ করে প্রথম যেই শকটাকে তারা অ্যাবজর্ব করতে পেরেছে, কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে এটা যেহেতু ইরান ওয়ারটা প্রলং হওয়াতে গ্যাস ক্রাইসিসটা এখানে আরও দিচ্ছে, এবং সেই জায়গায় আমার মনে হচ্ছে যে গভর্নমেন্টের হোমওয়ার্কের ঘাটতি আছে এখানে আরও। কেননা গভর্নমেন্ট হয়তো ভাবছিল যে এটা এই ক্রাইসিসটা বেশি দিন, 2-3 মাসের বেশি থাকবে না, কিন্তু এটা যে এত প্রলং করবে সেটা তারা বুঝে নাই। এবং আমাদের অল্টারনেট সোর্স গভর্নমেন্ট কেন, অনেকেই তো বুঝে নাই না। এটা মানে আমাদের ইকোনমিটা তো অন্যান্য অনেক দেশের চেয়েই বড়। আমরা কিন্তু 500 বিলিয়ন ডলারের ইকোনমি। তো আমার অল্টারনেটিভ এনার্জি সোর্সগুলো আমাকে তখনই আমাদের এটা ভেবে রাখা উচিত ছিল যে আমি কাতারের থেকে যে গ্যাসটা চাচ্ছিলাম এলএনজি, আমি যে আমার লং টার্ম যে চুক্তি, আমি এটা পাবো না। হ্যাঁ, ওরা অলরেডি বলছে যে ফোর্স ম্যাজিউর করার জন্য। আর অন্যান্য দেশের থেকেও আমি নেওয়ার জন্য আগেই যে আমি লাইন আপ করা, সেটাও আমি সেভাবে আমি করি নাই। আর এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে অন্যান্য যদি বলেন যে আমি ল অ্যান্ড অর্ডার যারা বলে, আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার খুব যে ম্যাসিভ কোনো ডেটোরিয়েশন হয়েছে সেটা বলবো না। বাংলাদেশের আপনি যদি ক্রাইমের রেট দেখেন, ওভারঅল পুলিশের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী হয়তো আমাদের তো সময় থেকে একটু বেড়েছে কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় কমেছে। আর অন্যান্য দ্রব্যমূল্যর ক্ষেত্রে ইনফ্লেশনের একটা বড় ইম্প্যাক্ট ছিল। ওনারা এই গত মাসে এসে ইনফ্লেশনটা একটু কমা শুরু হয়েছে। অন্যান্য ইকোনমিক ম্যানেজমেন্ট আমি বলবো যে একদম যে বাজে হয়েছে তা না, যেটা ব্যাংকগুলোতে কিছুটা স্ট্যাবিলিটি ফিরে এসছে এবং আমরা ফাইনালি জানতে পেরেছি যে আমাদের ব্যাংকগুলোতে আসলে কী পরিমাণ টাকা নন পারফর্মিং, মানে কী পরিমাণ টাকা আসলে চুরি হয়ে গেছে, এটারও একটা টোটাল একটা পিকচারটা জানা গেছে। আইএমএফের সাথে আমার মনে হয় যে তারা যে আইএমএফের সাথে যেটা আমরা এক্সিস্টিং যেটা চুক্তি ছিল, এটা থাকাটা বেটার ছিল। থাকলে হতো যে আমরা 1.3 বিলিয়ন ডলার তাদেরকে নিয়ে ওই টাকাটা নিয়ে তারপরে আমরা বলতাম যে ওকে উই উইল সাইন এ নিউ এগ্রিমেন্ট। আমরা সেটা না করে আমরা ওই এগ্রিমেন্টটা করি, ফলে আমরা 6 মাস পিছিয়ে গিয়েছি। গভর্নমেন্ট এটা করলো না কেন? এটা গভর্নমেন্ট করলো না, গভর্নমেন্ট ভাবলো যে সে তার টার্মসে সে এগ্রিমেন্টটা করবে, তার যে টার্মসে। আইএমএফ তো অনেক ক্ষেত্রে এখন কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে যে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে আমরা তো এটা করতে পারি না, কিন্তু এটা অনেক ক্ষেত্রে আইএমএফ এর সাথে সত্যিকার অর্থে আইএমএফ যখন ব্রুটালি আপনার সাথে নেগোসিয়েশন করে, আপনার হাতে তখন আপনাকে এসে বলবে যে আপনার এই যে 100টা স্টেট ওন ফ্যাক্টরিজ আপনাকে প্রাইভেটাইজ করতে হয়, তখন আপনার কিছু করার থাকে না। আইএমএফ এসে আপনাকে আপনার ফিনান্সটাকে ঠিক করে, যে আপনার সক্ষমতা বাড়ায়, যে আপনি ইন্টারন্যাশনালি আপনার যে ঋণগুলো দিতে পারবেন কি না, সেটার জন্য আপনার ফিনান্সটাকে করতে যে সে অনেক কিছু আপনাকে বলে যে এগুলো বন্ধ করো, ওগুলো করে, যে যেটা কোর যেটা ইস্যু এখন দাঁড়িয়েছে যে এনবিআরকে 2 ভাগ করা। কারণ এনবিআরে যেটা হচ্ছে যে লোকটা নীতি করছে সেই আবার যে আপনার ট্যাক্স কালেক্ট করছে। তো এইটাকে আমাদের সময় এটা হয়েছিল, কিন্তু লাস্ট মোমেন্টে এটা ওই ডিভিশনটা কার্যকর হয়নি। তো এই গভর্নমেন্ট এসে আসলে প্রথমে ডিলিট করেছিল। এদের উচিত ছিল তখনই এটা ব্রুটালি এনফোর্স করা, সেটা ওনারা করেন নাই।
এখন এসে দেখা যাচ্ছে যে আইএমএফ তাদেরকে যে শর্ত দিয়েছে তাহলে এটা করতেই হবে, এবং এটা করার মানে হচ্ছে যে আপনার এনবিআরকে আপনি 2 ভাগ করে ফেলা, এবং করলে ট্যাক্স কালেকশন আপনার বাড়বে এইরকম একটা গ্যারান্টি আছে, যে তারা বলছে যে এর ফলে ট্যাক্স কালেকশন, যদি ট্যাক্স কালেকশন আপনার না বাড়ে সেটা একটা বড় ইস্যু। আরেকটা হচ্ছে যে অন্যান্য ইস্যু ক্ষেত্রে ফরেন পলিসিগত আমি বলবো যে তাদের একটা শক্ত অবস্থান ছিল, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে তারা একটা তাদের যে অবস্থানটা এটা খুব স্পষ্টভাবে জানিয়েছেন। আর মিডিল ইস্টে যে চেঞ্জিং যে বাস্তবতা, এই যে জিও পলিটিক্যাল ইয়েতে তারা একটা, আমি মনে করি যে তারা মনে হচ্ছে যে আমরা যে মক্তা যে চুক্তিটা সেটার আমরা ইভেনচুয়ালি আমরা এটার মেম্বার হব। এতে যেটা হবে যে ইন্ডিয়ার আজকে নতুন যে স্টেট মিনিস্টার হয়েছেন ফরেন অ্যাফেয়ার্স, উনি বলেছেন যে আমরা আগ্রহী ওটাতে যেতে। আমার এটা 2টা লাভ আছে। একটা লাভ হচ্ছে যে আমি এই যে 3টা দেশ, এক হচ্ছে সৌদি আরবের টাকা আছে, আর তার্কি আর পাকিস্তানের টেকনোলজি আছে। আমি যদি এর সাথে এটা যুক্ত হই তাহলে আমার লাভটা হচ্ছে যে আমি ডিফেন্সের টেকনোলজিতে আমি একটু এগিয়ে যাব। আমার প্রচুর ডিফেন্স রিলেটেড আমার এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে, ডিফেন্স ইকুইপমেন্ট মেকার্স এটা হবে, এটা একদম নিশ্চিত। আর একটা বিষয় হচ্ছে যে লং টার্ম হয়তোবা আমি মিডিল ইস্টে আমার প্রচুর সৈন্য ওইখানে ডিপ্লয়েড হতে পারে। এমন হতে পারে যে ওরা বলতে পারে যে তুমি আমাদের দেশে, সৌদি আরব বলতে পারে যে আমি 10,000 সৈন্য নিব। তো এইটা আমাদের যেহেতু ইন্টারন্যাশনালি যে ইউএনের যে পিস কিপিং ফোর্সে, আমাদের ইউএন পিস কিপিং ফোর্সে আমাদের নাম্বারটা কিন্তু কমে এখন প্রায় 6,000-এর জায়গায়। আমি যদি এখন নতুন অপরচুনিটি পাই যে আমি সৌদি আরবে 10,000 সৈন্য ডিপ্লয় করলাম, কাতার কুয়েতে আরও সৈন্য ডিপ্লয় করলাম, এটা আমাদের জন্য একটা বড় অপরচুনিটি তৈরি করবে। যদিও আমাদের নেইবার এটাকে কিভাবে না এটা দেখবার বিষয় আছে, বাংলাদেশ গভর্নমেন্ট তো বলেছে যে তারা এখানে যাবে। সরি, বাংলাদেশ গভর্নমেন্ট তো এটা এগ্রি করছে অলরেডি। হ্যাঁ, আমার মনে হয় যে এটা যাওয়া উচিত, বাংলাদেশের এটা যাওয়া উচিত। এবং বাংলাদেশের সত্যিকার অর্থে এখন এসে মনে হচ্ছে যে বাংলাদেশের মিলিটারি সাইজও বড় করা উচিত। আমরা একমাত্র $500 বিলিয়ন এর একটা বড় ইকোনমি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের ড্রোন মেকিং কোনো ফ্যাক্টরি নাই, আমার ভালো কয়েকটা এয়ারক্রাফটও নাই, মানে ফাইটার জেটও নাই। তো আমার এই সমস্ত জায়গায় সক্ষম হতে পারে। এই গভর্নমেন্ট সেই নিয়েও কাজ করছে। আর অন্যান্য বিষয়ে আমি বলবো যে কালচারালি তারা, আমরা অন্যান্য বিষয়ে একটু পরে যাই। আমি আগে যারা আশরাফ কায়সার থেকে ঘুরে আসি, তারপর কাছে আবার এই বিষয় নিয়ে আসবো। যারা আশরাফ কায়সার, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের ব্যাপারে সরকার পক্ষের অবস্থান নিয়ে অনেক বিতর্ক হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়েও আছে সংশয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন হলে প্রথম 180 দিনে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, অথচ এখনও সংসদে আলোচনা শুরু হয়নি। তার মানে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার কি ঝুলে গেল? নিশ্চিতভাবেই বলা যায় অনেকটা অনিশ্চিত হয়ে গেল। কেননা আপনি এটি তো প্রকাশ্য, তারা নিজেরাই বলেছেন যে তারা ইন্টারিম গভর্নমেন্টকে মানে অসদাচরণের জন্য অভিযুক্ত করেছেন, এবং তারা বলেছেন যে তারা নির্বাচনটিকে ঘটানোর জন্য তখন তড়িঘড়ি করে স্বাক্ষর করেছিলেন, এবং তাদের নোট অফ ডিসেন্ট ছিল। তারা তো ওই অধিকারটি রাখে, তাদের নোট অফ ডিসেন্ট যেসব বিষয়ে ছিল সেটি নিয়ে তারা শক্ত অবস্থানে দাঁড়ানোর অধিকার রাখে। আর ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে আপনার জুলাই সনদ এবং গণভোটের আয়োজন করেছিল, এটি নিয়ে বিএনপি তখনও উষ্মা প্রকাশ করেছে, এখন তো আরও শক্তভাবে করছে। কাজেই এটি কোনো গোপন বিষয় না বলা যে এই আপনার সংবিধানের সংস্কার কিংবা গণভোটের বাস্তবায়ন অনিশ্চিত অবস্থায় রয়েছে। এন্ড রেজাল্ট যদি বলেন সেটা তো ভালো হলো না। অবশ্যই ভালো হলো না। আমি তাদের পক্ষে যুক্তি হয়তো দেখাতে পারবেন, কিন্তু কাজটা তো ভালো। মান্না ভাই, আমি বলি যুক্তি তো সবাই দেখাতে পারে, খুনি এবং অন্যান্য অপরাধীরও নাকি যুক্তি থাকে। কারণ যুক্তি নিয়ে প্রশ্নটি না, প্রশ্নটি হচ্ছে যে তারা নির্বাচনের আগে বা হাসিনা পলায়নের আগে যে একটা অবস্থান দাঁড়িয়েছিল যে আমরা রাষ্ট্রের সংস্কার চাই, সেই জায়গাটিতে আমার মনে হয় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং ওই সময়ে ঘটানো গেলে নির্বাচনের আগে অনেকখানি এগিয়ে যেতে পারলে হয়তো কাজটি ভালো হতো। এখন আপনি খেয়াল করুন, তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়াতে একমত হওয়া যায়নি, আমাদের আধিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে একমত হওয়া যায়নি, সংবিধানের অনেক মৌলিক সংস্কার নিয়ে একমত হওয়া যায়নি। তারা যদিও একটি কমিটি করেছে এবং তারা সংশোধন কমিটি বলছে, কাজেই বিরোধী দল সেখানে অংশ নেয়নি। কাজেই
আপনি জানেন যে আগামী 5 তারিখে বিরোধী দলরা লং মার্চ ঘোষণা করেছে মূলত দুটি দাবিতে। একটি হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন, আরেকটি হচ্ছে যে সংবিধানের সংস্কার। কাজেই এর সাথে যেটি যুক্ত হলো সেটি একটি অভ্যন্তরীণ রাজনীতির অনিশ্চয়তা তৈরি হলো। কারণ নির্বাচনের ঠিক 6 মাস বা 7 মাস পরে আমার ধারণা কেউ আশা করে নাই যে রাজনীতির মাঠটিও এরকম একটা জায়গায় যাবে যেখানে অপোজিশন এই দুটি বিষয় নিয়ে লং মার্চের ঘোষণা দিয়েছে। কাজে আপনি যে 6 মাসের কথা বলছিলেন তার একটা বড় তাৎপর্যপূর্ণ দিক হচ্ছে সংস্কারের জায়গাটিতে, গণভোটের রায় বাস্তবায়নের জায়গাটিতে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি, এটি পরিষ্কার। আচ্ছা, কিন্তু আমি আপনাকে কয়েকটা জিনিস বলি। বিএনপি সিচুয়েশনটা অ্যাভয়েড করা যেত না? অবশ্যই করা যেত, অবশ্যই। আমার মনে হয় এগুলো না টেবিলে বসেও করা যায়, এগুলো আধা ঘন্টা 1 ঘন্টাতেও করা যায় যদি আপনার অ্যাপ্রোচ ঠিক থাকে, আপনার মনে যদি সংস্কার থাকে তাহলে। কি না হলে আপনি আইনের ভাষা ব্যবহার করতে পারবেন, প্রচুর অযুক্তি কুযুক্তি দেখাতে পারবেন। এখন তাই হয়েছে বিষয়টা। আবার এটিও ভাবা উচিত যে বিএনপির মতো একটা বড় দল ছোট অনেক দলের মতো সব সংস্কারে আগ্রহী হবে, সবার আগে এগিয়ে যাবে, এই প্রত্যাশাটিও আমাদের মনে হয় অমূলক ছিল, বাস্তবসম্মত ছিল না। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, প্রায় 17 বছর বিএনপির নামের দলটি ক্ষমতা কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল, ছুটে গেছিল। তাদের কিন্তু সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ নেতাটি তারও অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা, সরকার চালানোর, রাষ্ট্র চালানোর আসলে কিন্তু তেমন হয়নি। এটি বাস্তবতা। কাজেই বিএনপি 6 মাসের মধ্যে একটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচনের ভেতর দিয়ে সরকার গঠন করে সরকার চালাচ্ছে, এটি আমি একটা বড় সাধুবাদ দিতে চাই। কেননা আমাদের দেশে বিরোধী রাজনৈতিক দলকে ক্ষমতা সরকার চালাচ্ছে বলেই সাধুবাদ না, চালাচ্ছে এই জন্য সাধুবাদ। কেননা দেখুন, আমরা তো অন্তর্বর্তী সরকারের অবস্থা দেখেছি, মানে শিক্ষিত লোক, অধ্যাপক, সুশীল সমাজ কি ভয়ঙ্করভাবে 18 মাস আমাদেরকে পরিচালনা করেছেন। কোনো দিক নির্দেশনা ছিল না, তাদের কিছু ব্যক্তিগত পাওনা দেওয়া, দাবি দেওয়া আদায় ইত্যাদি ইত্যাদি করেছেন। আমাদের গণ অভ্যুত্থান যেই জায়গায় মুখ থুবড়ে পড়েছে, প্রথম কথা তরুণদের হাতে, তাদের দল গঠন, তাদের ক্ষমতা, তাদের দুর্নীতি, দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের হাতে। এবং এখন এই জন্য সাধুবাদ জানাচ্ছি, একটি নির্বাচিত সরকার অন্তত আপনাকে কিছু জায়গায় তো স্থিতি এনে দিয়েছে। মব ভায়োলেন্স বন্ধ হয়েছে, অ্যাটলিস্ট অন্তর্বর্তী সরকারের মতো তো হচ্ছে না, বা সরকারটি তার পেছনে ইন্ধন যোগাচ্ছে এই অভিযোগ তো হচ্ছে না। কম্প্যারিজন করেন, হ্যাঁ, যে একটা মব ভায়োলেন্স আর হচ্ছে এই ফুয়েল ক্রাইসিস, কোনটাতে কত মার্কস দেবেন? মান্না ভাই, মব ভায়োলেন্সের মতো জঘন্য ঘটনা আর কোনো কিছুর সাথে তুলনীয় না। কেননা আপনি শুধু একবার চিন্তা করেন, ওই ভায়োলেন্সের ভিকটিমটা আপনি, এবং আপনি অসহায়। সেটি একটি প্রতিষ্ঠানও হতে পারে, ব্যক্তিও হতে পারে, এবং কী কারণে আপনার উপরে ভায়োলেন্স হচ্ছে আপনি জানেন না। দেখুন, তার চুলচেরা বিশ্লেষণ আমরা করতেই পারি, কোনটি প্রতিক্রিয়া, কোনটি বিক্ষুব্ধ প্রতিক্রিয়া, কোনটি মব ভায়োলেন্স, এই যুক্তিতে না যাই। শোনেন, কোয়ালিফিকেশনে যাচ্ছে না, কোয়ান্টিফাই যদি করেন, আমি মব ভায়োলেন্সকে উপরে রাখবো। কোয়ান্টিফাই করলেও জি, এই জন্য বলছি, দেখেন, জ্বালানি সংকটটি বিএনপি সরকারের সৃষ্ট না, বিএনপি সরকারের ঘাড়ে পড়েছে। ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশে, প্রায় 64 কান্ট্রিজে জ্বালানি সংকট হয়েছে, বাংলাদেশেও হয়েছে। শেখ হাসিনার আমলে আমরা জ্বালানি নিয়ে কথা বলতে দেখেছি, চুরি করতে দেখেছি, কাজ করতে দেখি নাই। বাপেক্সকে 8টার বেশি কূপ খনন করতে অনুমতি দেওয়া হয়নি 15 বছরে। কাজেই এটি তাদের একটা উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে হ্যাঁ, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি ভেবেছিলাম তাদের যোগ্য দক্ষ লোক হবে, তাদের ওরকম তৎপর মন্ত্রী হবে, এবং তারা সুচিন্তিত পরিকল্পনার ভেতর দিয়ে জ্বালানি সংকটটিকে অ্যাড্রেস করবেন। সেটি আমি গত 6 মাসে দেখি নাই। আমি তাদেরকে অ্যাডহক সমাধান দেখছি, এবং কথামালার ভেতর দিয়ে সংকট সমাধানের চেষ্টা করতে দেখছি। আমি আপনাকে আর একটু ডাইরেক্ট বলি। জি, বলেন। এই যে ধরেন আজকের পেপারে নিউজটা এসছে, 5টি কার্গোর একটাও আসে নাই, কেউ লিখেছে 3টা কার্গোর একটাও আসেনি। এই কার্গোগুলো কাদেরকে দেওয়া হয়েছিল, কেন জাহাজগুলো আসলো না, এটার তো কোনো ইনভেস্টিগেশন হয়নি। যে বড় ক্রাইসিসটা আমরা দেখলাম সেটা তো গ্যাসে, এবং সেটা হয়েছে এই কারণেই যে এলএনজি এই ইয়েগুলো আপনি কাভার আপ করতে পারেননি, একটা জাহাজ ভিড়তে পারেনি। এটা কোনো কথা হলো? পারলো না কেন? একটা গুজব আছে, অথবা আমি একটা কোনো পত্রিকায় পড়েছিলাম যে এইখানে যাদের এখানে কাজগুলো দেওয়া হয়েছিল, দে ওয়ার পলিটিক্যালি ইনভলভড অ্যান্ড দে ওয়ার স্কোয়াবলিং অ্যামংস দেমসেলভস, এবং এইটা
একভাবে নিষ্পত্তি করে অর্ডারটা গেছে, পরে আবার ঝামেলা লেগেছে, তখন আসে নাই। তাহলে সেটা কত বড় ঘটনা হলো? অফকোর্স এটা একটা বড় ঘটনা, এবং আপনি যেটি সন্দেহ করছেন অনেকেই তা সন্দেহ করছে, এবং আমি মনে করি তার সত্যতা রয়েছে, আমি অস্বীকার করছি না। কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি যখন জ্বালানি সংগ্রহ করতে যাবেন, কার্গো বলেন, জ্বালানি ইটসেলফ বলেন, এবং আপনার 2টা FSRU আছে, তার মধ্যে একটা হচ্ছে সামিটের, যারা যেই পরিবারের সাথে জয়ের ব্যবসায়িক অংশীদারিত্ব ছিল, আরেকটি হচ্ছে মার্কিন কোম্পানির, আবার দুটিই কিন্তু মার্কিন কোম্পানি পরিচালনা করেন। এই চক্কর কিন্তু অনেক বড়, এটি ঠিক আমাদের রাজনীতির পরিভাষার মতো সমাধান নাই। আর আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন কিনতে যাচ্ছেন, আপনি কি প্রাইসে কিনছেন এবং কি প্রাইসে লোকাল মার্কেটে দিচ্ছেন, আপনি অঙ্কটা কিন্তু দেখুন, যারা আন্দোলন করেন তারা অনেক সময় অঙ্কটা নিয়ে বলেন না, তারা নীতিটা নিয়ে বলেন। কিন্তু সরকার যে তার মানে কোন মূল্যে কিনছে, কাদেরকে দিয়ে কিনছে এবং কোন মূল্যে দিচ্ছে, এই তিনটিকে আমরা একসাথে দেখতে হবে। আরেকটা হচ্ছে যে বাপেক্সকে বলা হয়েছে 150টা কূপ খননের জন্য অর্থ দেওয়া হবে, এবং আপনি জানেন যে ইকুইপমেন্ট কেনা হচ্ছে। দিজ আর গুড সাইন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে যে সমন্বিত একটি জ্বালানি উদ্যোগ। আপনাকে আমি আরেকটা উদাহরণ দিই। সোলার প্যানেল যারা বিদেশিরা ইনভেস্ট করেছিল, অন্তর্বর্তী সরকার এসে এক কলমের খোঁচায় 30 জনের সমস্ত কন্ট্রাক্ট বাতিল করে দিয়েছে। এখন আপনি বলছেন যে 10,000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি করতে হবে। আমি ওই ইনভেস্টরদের একজনকে মিট করেছিলাম, তারা বলেছে ওনার 14 গোষ্ঠীও আর কখনো বাংলাদেশে ইনভেস্ট করতে আসবে না। কাজে আমাদের যে নীতির ধারাবাহিকতা সেটি কোন জায়গায়? ধরেন আপনি সামিটের সেকেন্ড FSRU ক্যান্সেল করলেন, আপনি অল্টারনেটিভ কি করেছে অন্তর্বর্তী সরকার? তার মানে আপনি যে বলছেন, দেখেন আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, উনি যেমন করে বলেছেন শুনতে হয়তো খারাপ লেগেছে যে 2 বছরের আগে কোনো সুসংবাদ নাই, কিন্তু বাস্তবতা তাই। এমনকি যদি সবচেয়ে রোবাস্ট পলিসিটাও আপনি এখন নিতে পারেন, দুর্নীতির কথা বলছি না, তাহলেও আপনার 2 বছর লাগবে রেজাল্ট ঘরে ঘরে পৌঁছে দিতে। জ্বালানির ব্যাপারটি এমনই, এই জন্য আপনি খেয়াল করুন, কন্ট্রোল করে সোলার প্যানেল দিয়ে আপনি তার চেয়ে কম সময় পারবেন না। না, সোলার প্যানেলও যে পারবেন তা না। আমি আপনাকে এবার বলি, গভর্নমেন্ট বলেছে যে সোলার প্যানেলকে তারা উৎসাহিত করতে চায়। NBR এর ভ্যাট অ্যান্ড ট্যাক্সের পলিসি তার সাথে মানানসই না। এই নিয়ে গত 6 মাস ধরে আলোচনা হচ্ছে। এগুলোই তো সমস্যা, এগুলো প্রবলেম। আচ্ছা, 30টির মতো সোলার প্রজেক্টকে অন্তর্বর্তী সরকার বাতিল করে দিয়ে গেছে, FSRU বাতিল করে দিয়ে গেছে। তারা কি অল্টারনেটিভ কিছু করেছে? করেনি। কাজেই দেখেন, আমি কিন্তু পেছনের দিকের সরকারগুলোকে বিনা কারণে দোষারোপ করতে চাচ্ছি না, কিন্তু জ্বালানির মতো খাত কিন্তু একটার সাথে একটা সম্পর্কিত। এই যে গভর্নমেন্ট এখন FDI খুঁজছে, আপনি জানেন সেদিন খুব বড় সম্মেলন হয়েছে। FDIতে আমাদের অবস্থা সবচেয়ে খারাপ, $1.6-1.4 বিলিয়ন, কম্বোডিয়া পর্যন্ত $6 বিলিয়ন, ভিয়েতনাম $28 বিলিয়ন গত বছর। এখানে যারা বিনিয়োগ করেছে তাদের অবস্থা দেখে ভবিষ্যৎ বিনিয়োগকারীরা আসবে। কোনো আমলার কথায়, কোনো মন্ত্রীর কথায়, কোনো সরকারের কথায় আসবে না। কাজেই এই জায়গা আপনি দেখেন, অন্তর্বর্তী সরকারের সময় ওই যে দ্য ফ্লাইং ম্যানকে যে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে, রেজাল্ট কি? একটা পাওয়ার পয়েন্ট উইজার্ডকে দিয়ে তো আপনি দেশে বিনিয়োগ আনতে পারবেন না। কাজেই বিএনপি সরকার কিছু লিগ্যাসি ঘাড়ে নিয়ে যাত্রা শুরু করেছে, এতে কোনো সন্দেহ নেই। কাজে আমি বলতে চাচ্ছি যে 6 মাসের মধ্যে তার কিন্তু অনেক মানে ব্যর্থতার দিক আছে। আপনাকে এবার ব্যর্থতার দিক বলি। আপনি যদি মন্ত্রিসভার দিকে তাকান, এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচিত সরকারের মন্ত্রিসভা হয়নি। এখানে যে মানের লোকজন এসেছেন, কে কোন কোটায় এসেছেন, কে কোন পরিচয়ের ভিত্তিতে এসেছেন, সেটি ভিন্ন কথা। কিন্তু আমরা যে দক্ষ যোগ্য মন্ত্রিসভা দেখতে চেয়েছিলাম সেটি পাইনি। আবার প্রধানমন্ত্রীর ইমেজ কিন্তু মন্ত্রিসভা এবং সরকারের থেকে এগোনো। তার মানে হচ্ছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে তার সাথে, তার মন্ত্রিসভার সাথে। আপনি যে গত 2 দিন আগে মন্ত্রিসভা রিশাফল দেখলেন, এটা আমার চোখে কোনো রিশাফলই হয়নি। আপনার রিগোরাস রিশাফলে যাওয়া উচিত ছিল, যেটি আমরা অন্তর্বর্তী সরকারকেও বলতে চেষ্টা করেছিলাম যে নূরজাহান বেগম টাইপের মহিলাদেরকে না রেখে আরেকটু যোগ্য দক্ষ লোককে সরকারে নেন, তাই না? কাজেই সুশাসনের পথে সরকার হাঁটছে কি না, এই প্রশ্নটি কিন্তু এখন উঠবেই। কারণ আপনি যদি সংস্কারের দিকে না যান, আপনি যদি সাংবিধানিক কমিশনগুলোকে নিজের পায়ে দাঁড়াতে না দেন, এবং আপনি যদি সেই আপনার চেকস অ্যান্ড ব্যালেন্সের পথে না হাঁটেন, কিন্তু সেগুলো তো অনেক পরের পাওয়া। এখন ঐক্যমত্য হচ্ছে শুধুমাত্র ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্য এখন পর্যন্ত টিকে আছে, বাকি কোনো ঐক্য তো আসলে টিকে নাই রাজনীতির মাঠে। কাজেই সরকারকে আমি বলবো যে অর্থনীতির দিক থেকে আমাদের একটা ভঙ্গুর অর্থনীতি। এখানে ব্যাংক খালি হয়ে গেছে, $236 বিলিয়ন নিয়ে গেছে। আমরা 18 মাসে
আমাদের প্রশাসনে 95% লোক আগের ফ্যাসিবাদী আমলের লোকরা রয়ে গেছে। কাজে আপনি কি করে সরকার চালাবেন, আপনি কি করে সংস্কার করবেন, এই কথাগুলো কিন্তু বলতেই হবে। দ্যাট ডাজন্ট মিন যে আমি একটা অজুহাত দাঁড় করাচ্ছি যে আমার নতুন সরকার কি করবে। অবশ্যই 6 মাস হয়ে গেছে, তাকে ওই অজুহাত বলতে হবে, কিন্তু তার পাল্টা যে ভিন্ন পরিকল্পনা সেটিও বলতে হবে। না, কিন্তু বেশিরভাগ কথাটা কীরকম এসে জানেন যে 6 মাস তো হানিমুন পিরিয়ড হিসেবে দিতেই পারেন, কিন্তু 6 মাসের পরে কথাগুলো বলতে হবে, যা যা ভুল হয়েছে, যা হতে পারতো হয়নি, এগুলো বলতে মান্না হবে। ভাই, আমি একদমই 6 মাসকে হানিমুন পিরিয়ড বলতে চাই না। ইনফ্যাক্ট যখন দেখুন, এই কথাটা কিন্তু উনি আসলে বলে নাই যে 6 মাস পরে মূল্যায়ন করা হবে। এটা কেমন করে যেন হঠাৎ করে ছড়িয়ে গেছে। কাজেই মূল্যায়নের জন্য 6 মাস কেন লাগবে? আপনি 1/10 সময়ের পর 5 বছর যদি আপনার ম্যান্ডেট হয়, 6 মাস তো 10 ভাগের 1 ভাগ সময়, তার 3 মাসেই করা উচিত ছিল, তার 1 মাসেও করা উচিত ছিল। সেটা মর্নিং শোজ দ্যাট একটা কথা বলি, সেই হিসেবেই তো আমাদের দেখতে হবে সব। সরকারগুলোর চেহারা হচ্ছে, হাসিনার আমলে কেউ মন্ত্রী হলে 12 বছর ছিলেন, 14 বছর ছিলেন। খেয়াল করে দেখুন আপনি, এই ধারা থেকে তো আমরা অন্তর্বর্তী সরকারকেও বেরোতে দেখলাম না। অথর্ব সব লোক কোথায় ছিল গণ অভ্যুত্থানের সময়, গড নোজ। হ্যাঁ, আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখি নাই। হ্যাঁ, আমি বলছি যে 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, এমনকি আগামী সপ্তাহে আপনি রিসাফলের কথা বলতে পারেন। এই যে ভাবমূর্তি ব্যাপার, এটি কিন্তু আমরা মনে করি যে ঠিক না। শফিকুল আলম, আপনার কাছে আসি। এতক্ষণ তো কথা শুনলেন, ওনার ব্যাখ্যা বেশ কিছু দিয়েছেন, বিশেষ করে বলেছেন, আবার অনেকগুলো কথা বলেছেন যেটা আপনি যখন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের সাথে ছিলেন তখনকার পলিসি নিয়েও বলেছেন। সব মিলিয়ে আপনি কি বলবেন? না, আমি কিছু কিছু বিষয়ে আমি ওনার সাথে দ্বিমত করি। উনি আমাদের গভর্নমেন্টকে একটা ভয়ঙ্কর গভর্নমেন্ট বলেছেন, তো এটা আমি মনে করি যে খুবই বরঞ্চ আমি মনে করি যে এই গভর্নমেন্ট ডিড এ ব্রিলিয়ান্ট জব। তারা পিস অ্যান্ড স্ট্যাবিলিটিটা রেখেছে, দেশের ইকোনমিকে একটা ভালো জায়গায় নিয়ে তারপরে নেক্সট গভর্নমেন্টের কাছে দিয়েছে। প্রত্যেকটা ইন্ডিকেটর যদি দেখেন, ইকোনমিক ইন্ডিকেটর প্রত্যেকটা জায়গায় তাদের ছিল, এবং মানুষের যে এই ধরনের প্রত্যাশা ছিল যে তারা রিফর্ম করবেন, রিফর্মের কাজগুলো ওনারা অলমোস্ট সব সেক্টরেই করেছেন। এখন এই গভর্নমেন্ট এসে এটা রাখবে কি রাখবে না এটা তাদের বিষয়, বাট তারা তাদের যে দায়িত্ব ছিল সেটা করেছেন। আরেকটা হচ্ছিল জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি ইনশিওর করা, সেটা তারা ইনশিওর করেছেন। শেখ হাসিনার বিচার হয়েছে, অন্যান্য কেসগুলোও তারা শুরু করে দিয়ে গেছেন। তারপরে ইউএনকে দিয়ে পুরো ইনভেস্টিগেশনটা করানো হয়েছে। এর ফলে অ্যাটলিস্ট হাসিনা বা হাসিনার যারা ব্যাকিং করে ইন্টারন্যাশনালি, তারা অন্তত বলতে পারবে না যে এই যে কিলিংগুলো হয়েছে বা হাসিনার এগেনস্টে যে অ্যালিগেশনগুলো, এটা পলিটিক্যালি মোটিভেটেড। অন্যান্য ইস্যু আপনি দেখেন, আমাদের সময় গ্যাস ক্রাইসিস ছিল, বাট খুব ব্রিলিয়ান্টলি হ্যান্ডেল করা হয়েছে। এবং যাদের এই এফএসআরইউর কথা যেটা আসছে, একটা সত্যিকার অর্থে অনেক কিছুই, যেমন 30টা সোলার ইয়ের কথা বললেন, এটা করা হয় নাই, কারণ হচ্ছে তাদের অনেক বেশি তারা চার্জ, তাদের যে এগ্রিমেন্টে যে প্রাইসের যে ইস্যুটা, সেটা অনেক বেশি ছিল। আরেকটা হচ্ছে যে আমরা তো ওই যে 2010 সালের যে একটা কন্ট্রোভার্সিয়াল ল করা হয়েছিল, সেটাকে এই গভর্নমেন্ট ক্যান্সেল করেছিল। তো 30টা এই জন্য এটা করে নাই, এবং ওনারা ভেবেছেন যে নেক্সট গভর্নমেন্ট এসে তারা তাদের মতো করে দিতে পারবেন। তো এটা করলে যেটা হতো যে আরও দেশের আরও মানি ড্রেনিং হতো, আরও দেশের অর্থের অপচয় হতো। আরেকটা হচ্ছে এফএসআরইউ কেন করা হলো, এফএসআরইউ নিয়েও এসছে, কাজ এগোনো যেত, কিন্তু কথা হতো তখন এই পলিটিক্যাল পার্টিগুলোই বলতেন যে এত বড় $1 বিলিয়ন চুক্তি করা হচ্ছে বা এটা, অথচ আমরা এই গভর্নমেন্টকে এটা করতে পারি কি না, এই ধরনের কথা উঠতো, যেটা চিরাং পোর্টে এনসিটির ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সময় যে কথাগুলো এসছে, তখন অনেক বলতো যে এটা বিগ ডিল হচ্ছে, বড় টাকার লেনদেন হচ্ছে এগুলো। তো পুরো কাজটা ছিল 18 মাসে হচ্ছে রিপেয়ার জব, যে ভয়ানক একটা তলানিতে দেশকে রেখে গিয়েছিল, যাতে দেশটাকে সামনে এগোনো যায়, ইকোনমিকটাকে আবার রিপেয়ার করা যায়। এবং আপনি দেখেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, আমরা যখন প্রথমে এসে যেইটা ক্রাইসিস ফেস করা গিয়েছে, যে আপনার আমাদের এলসি কেউ এন্টারটেন করছে না, সাথে সাথে বিদেশি যারা করসপন্ডিং ব্যাংক, তার $4 বিলিয়ন শোধ করে দিয়ে এটা ঠিক করা হয়েছে, যাতে বাংলাদেশের এক্সপোর্টাররা কোনো বা ইম্পোর্টাররা কোনো ধরনের কোনো ডিসরাপশন ফেস না করেন। আমরা হঠাৎ একদিন এসে শুনলাম কাতার গ্যাস বলছে যে তারা বাংলাদেশকে এলএনজি দিবে না।
আপনি যদি তাদের যা পুরো ডিউ আছে প্রায় $400 মিলিয়ন মতো, আপনি যদি একদিনে 24 ঘন্টা না 400 মিলিয়ন ডলারের মতো ছিল, তো ওইটা একদিন, মানে শেখ হাসিনার সময় ওনারা টাকা পরিশোধ করেন, ওইটা একদিনে পরিশোধ করা হয়েছে। ঠিক তেমনি আপনি ইয়ের তরফ থেকে আমেরিকান এম্বাসি এবং আমেরিকান কোম্পানিগুলো থেকে ইয়ে ছিল যে শেভরনের 236 মিলিয়ন ডলারের একটা ডিউ ছিল, এটাও পে করা হয়নি শেখ হাসিনার সময়। ওইটা আপনার এক সপ্তাহের নোটিশে পুরোটা ইয়ে পে করা হচ্ছে, না হলে ইউএসের সাথে আমাদের সম্পর্কের একটা ঘাটতি দেখার সম্ভাবনা ছিল। ঠিক তেমনি আদানির ক্ষেত্রেও এইরকম হয়েছে, আদানিকেও সম্ভবত $500 মিলিয়ন মতো আমাদের পরিশোধ করতে হচ্ছে। মানে যেই পরিমাণ ভয়ানক একটা অর্থনীতির একটা আর্থকোয়েক অবস্থা রেখে গিয়েছিল, সেই জায়গায় তারা এই কাজগুলো ডে টু ডে প্রত্যেকটা দিনে দিনে এটা করেছেন। ফলে আর উনি যেটা বলছেন এফডিআই অ্যাবসোলিউট নাম্বারে দেখেন এফডিআই কিছু হলেও বেড়েছে, একদম যে কমে গেছে আমরা যে নেগেটিভে রেখে গেছি তা না। আবার 18 মাসের এক্সপোর্টটা দেখেন, তার করসপন্ডিং 18 মাসকে দেখে আমাদের দেখবেন যে এক্সপোর্টের ইয়েও বেড়েছে। আর একটা বড় একটা ইয়ে ছিল যে দ্রব্যমূল্যকে ঠিক রাখা, দ্রব্যমূল্যও ঠিক রাখা হয়েছে এবং পাওয়ারের যে প্রাইস, পাওয়ারের যে রেট, এটাকেও ঠিক রাখা হয়েছে। কোনো অন্যায়ভাবে কনজিউমারের উপর এগুলো চাপিয়ে দেওয়া হয়নি। আপনি দুইটা আমরা একটা রোজা পেয়েছি, আর একটা রোজাও অলমোস্ট আমাদের সময়ই শুরু হয়ে গেছে, শুরু হওয়ার সময় পুরো দুইটা রোজার আপনি প্রাইস কন্ট্রোল দেখেন, প্রাইস ম্যানেজমেন্ট দেখেন, আমি বলবো যে এই গভর্নমেন্ট খুব ভালো করেছেন। এই গভর্নমেন্টের ছোট গভর্নমেন্ট ছিল, ফলে ডিসিশন নেওয়াটা খুব ইজি ছিল। 24-25 জন লোক থাকলে অনেক কিছু ডিসকাশন করা যায়। আপনি যদি অনেক বড় গভর্নমেন্ট করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা গ্যাপ পড়ে যায়। তারাই কাজটা করেছেন, একটা মিউজিয়াম করেছেন। আমাদের সময় কালচারাল মিনিস্ট্রি কত ডজনকে ডজন ডকুমেন্টারি করেছেন এই ইয়েকে সামনে রেখে, এবং একটা অশান্ত সময় ছিল। যারা বিপ্লব করেছেন তারা অনেক ধরনের অশান্ত ছিলেন, অনেক ধরনের, সেইটাকে ম্যানেজ করে দেশটাকে একটা শান্তির পথে ফিরিয়ে আনা, এটা খুবই দুঃসাধ্য একটা কাজ ছিল। আপনি যদি এই সময়টাকে আপনি সেই 72 থেকে 75 দেখেন, ওই সময়ও তো ভয়ঙ্কর রকমের অশান্ত ছিল। হ্যাঁ, সেই সময়ের তুলনায় আমি বলি যে কিছুই হয়নি। যারা মব ভায়োলেন্সের কথা বলেন, ইভেন হিউম্যান রাইটস গ্রুপগুলো, আমি হিউম্যান রাইটস গ্রুপের কয়েকজনকে বলেছিও, তারা পলিটিক্যাল ভায়োলেন্সকে, বিএনপির সাথে জামাতের মারামারি হয়েছে শেরপুরে, একজন মারা গেছেন, এটাকেও মব ভায়োলেন্স হিসাবে দেখিয়েছেন। তো আপনি পলিটিক্যাল ভায়োলেন্সকে আপনি মব, হাইকোর্টের সামনে যে স্টুডেন্টরা হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ চাচ্ছেন, এটাকেও মব ইনসিডেন্ট হিসাবে দেখাচ্ছেন। তা আপনি যদি এখন লেজিটিমেট প্রোটেস্টকেও যদি আপনি মব হিসেবে দেখান, এটা একটা, আমি বলবো যে খুবই ক্যালকুলেটেড ওয়েতে বাংলাদেশের যারা প্রো হাসিনা নিউজ পেপার ছিল তারা এই ন্যারেটিভটাকে পুশ করেছে। আপনি যদি বাংলাদেশের পুরো হিস্ট্রি দেখেন, বাংলাদেশের হিস্ট্রিতে মব ভায়োলেন্স ভয়ানক রকমের ছিল। আপনার 1972 সালের 14, 15, 16 তারিখে পপুলার জুট মিল, ক্রিসেন্ট জুট মিলে যে বিহারি যে গণহত্যা হয়েছিল শেখ মুজিবের আমলে, এটা কেউ এখন বলেন না। আপনি সেই সময় নিউ ইয়র্ক টাইমস, নিউ দিল্লি থেকে, কলকাতা থেকে তাদের রিপোর্টার পাঠিয়ে খুলনায় এই রিপোর্টটা করেছেন। আপনি হাসিনার লগি বৈঠা দেখেন, এটা হচ্ছে বড় ভয়ঙ্কর। আমার সামনে আমি দুইজনকে দেখেছি, তারা পল্টনে তাদেরকে পিটিয়ে মেরেছে। তো এগুলো তো মব ভায়োলেন্স সবসময় ছিল, কিন্তু এসে হঠাৎ করে দেখা যাচ্ছে যে একটা গ্রুপ খুব আলটিরিয়র মোটিভ নিয়ে এই গভর্নমেন্টকে একটা ইসমিয়ার ক্যাম্পেনে নেমেছিল যে একে বোঝানো এটা মবক্রেসি ছিল। কোনো মবক্রেসি হয় নাই, দেশকে পিস অ্যান্ড স্ট্যাবিলিটির দিকে নিয়ে এসছে। এবং এই গভর্নমেন্ট যদি না টিকতো, এই প্রফেসর ইউনূসের গভর্নমেন্ট, আমার মনে হয় যে এই দেশ একটা ভয়ানক রকমের এক লং টার্ম একটা ইনস্টেবিলিটি যেত। সেই যে হামের টিকা নিয়ে কি বলবেন? না, হামের টিকায় অনেকগুলো বিষয় ছিল। হামের টিকার ক্ষেত্রে ইউনিসেফ যেটা বলে, ইউনিসেফের একটা বড় স্বার্থ এখানে। ইউনিসেফ আমাদের দেশে সে পুরো টিকা যেটা পুরোটা সে নিজে সরবরাহ করে, এবং এটা যখন অন্যান্য এজেন্সির সাথে যখন কথা বলা হয়েছে, দেখা যাচ্ছে আপনি ওই 600 কোটি টাকার মতো বাঁচাতে পারেন আপনি। তো ইউনিসেফ যখনই দেখেছে যে তার স্বার্থে ব্যাঘাত হচ্ছে, তখন ইউনিসেফ এটা নিয়ে নিউজ পেপারগুলোকে ফিডিং করেছে। হামের সময় আমাদের ওই সময় টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে, তো এই জন্য মনে করা হয়েছে যে হামটা পরে করা হবে। এই সমস্যাটা নতুন না, এই সমস্যাটা পুরনো।
তারপরে হচ্ছে তিনটা এই যে যারা হেলথ, যারা এই হামের টিকাগুলো দেন, তারা 3 থেকে 4 বার তারা স্ট্রাইক করেছেন। হ্যাঁ, প্রথম আলো কয়েকদিন আগে একটা রিপোর্ট করেছে যে তারা 3 মাস করে ইনভেস্টিগেশন করলেন যে হাম নিয়ে কি সমস্যা। আপনি দেখেন তারা সবগুলোর কথাই বলেছেন, কিন্তু একটা কথা ওনারা বলেন নাই যে হাম যারা টিকা দিয়েছে তারা যে 4 মাস তারা যে স্ট্রাইক করেছে এই কথাটাই এর মধ্যে নাই। আর হাম যে পুরো বিশ্বব্যাপী সারা বিশ্বেই এই ভয়ানক রকমের ইয়ে হচ্ছে। এবং আপনি দেখেন 51% হামের যারা মারা গিয়েছে তারা টিকার বয়সটাই হয় নাই, তাদের বয়স 9 মাসের নিচে। হ্যাঁ, এইটা ইউনিসেফ বলেছে আপনাদের কাছে চিঠি দিয়েছিল তারা 10-12 বার, কিন্তু আপনারা আনসার করেন না, আমরা প্রত্যেকটারই অ্যান্সার করা হয়েছে। আপনি এই সাইদুর রহমান ভাইয়ের কাছে জিজ্ঞেস করবেন, তাদের সাথে কথা বলা হয়েছে। তারা আর আলাদা করে জিজ্ঞেস হামের করা যাবে ওনারা না যেটা তো? বলেন যে টিকার অভাব ছিল, কোনো টিকার অভাব ছিল না। প্রত্যেকটা মান্থ বাই মান্থ এই কয়েকটা পত্রিকা অলরেডি দিয়েছে, আপনি দেখবেন যে টিকার কোনো অভাব ছিল না। মানে এই সময় যে অভাব ছিল সেটা তো বাস্তব, সেটার কথা বলছেন নাকি আপনাদের সময়? আমাদের সময় না, আপনাদের সময় অভাব ছিল সেটাই বলছে না। হ্যাঁ, হ্যাঁ। এখন যে অভাব দেখা গেল সেটা আপনাদের সময় না কেনার কারণে না mismanagement টিকা এটাই তারা বলছে। সেপ্টেম্বরে এসছে, এবং এই যে টিকাটা ওনারা দিলেন সেটা কোন সময় কেনা হয়েছে? আমাদের সময় কেনা হয়েছে। তো এখন কথা হলো কি, তারপরেও আমি বলবো যে 18 মাসে এই গভর্নমেন্ট যা করেছে এটা তো সবার সামনে। আর এই গভর্নমেন্ট কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না যে তার এই হয়ে ব্যাপারে তো আপনি বললেন একটা, আমি মানে মূল প্রশ্ন করি, এটা অবশ্য আমার দিক থেকে এই প্রশ্নটা অনেকেই এটা করেছেন, সেটা হচ্ছে যে এই অভ্যুত্থানের পরে শিক্ষার্থীদের মানে ছাত্রদেরকে পাওয়ারে নিয়ে আসা এবং তারপরে তাদেরকে একদম ফুল ফ্লেজড মানে ফুল হ্যান্ড দিয়ে দেওয়া, এইটা কেন? যদি পার্সোনাল অপিনিয়ন বলেন, হ্যাঁ, আমি বলবো যে এটা ঠিক হয়নি, এটা ভুল ছিল। এটা আমার পার্সোনাল, খুবই এটা পার্সোনাল। আমার মনে হচ্ছে যে আমরা ওদেরকে এই ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করার কারণে এক ধরনের এই গভর্নমেন্টকে বারবার একটা কথা শুনতে হচ্ছে যে তারা স্টুডেন্টদের প্রতি বায়াসড, বা বড় বড় পার্টিগুলো এই গভর্নমেন্টকে একটা অ্যাকিউজ করার একটা সুযোগ পেয়ে গেছে যে আপনার এদের প্রতি শুধু তো বায়াস বলে কথাটা তাদের আমি অভিযোগ পাওয়া গেছে এবং ডাইরেক্টলি তারা বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়ে বসেছে। আপনারা আরও সহযোগী কি বলে সমন্বয়কারীরা কি দিয়েছেন প্রত্যেক মন্ত্রণালয়কে মনিটর করার জন্য। না, সেরকম না। তারা কোনো কাজে কোনো ব্যাঘাত ঘটেছে, তাদের কারণে কোনো পলিসি নিতে সমস্যা তৈরি হয়েছে, এরকম তো একটা ইনস্ট্যান্স তো আপনি দেখাতে পারবেন না। আর এরা যে সব সমন্বয়কারী নিয়েছে কিছু কিছু বলেন তাহলে আবার খুঁজতে হবে। না, আমি বলতে পারি তো, কেননা তাদের কোনো মিনিমামও তাদের যে কয়জনকে 2-1 সমন্বয়কারীকে কিছু কিছু জায়গায় ডিরেক্টরশিপ দেওয়া হয়েছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে তারা মন্ত্রণালয়গুলোকে তারা যে তদবির হয়েছে, এনসিপি তদবির করেছে, এনসিপি তাদের নেতাদের বহিষ্কার করেছে, তার উদাহরণ আছে না? আছে তো, কিন্তু এটা খুব বেশি তদবির কি শুধুমাত্র এনসিপির লোকরা করেছে, অন্যান্য বড় পার্টিরা করেনি? সেটা কথা যে তাদের তদবির এখন যারা যখন বলছে তখন বড় পার্টির এরাও তো তদবির করেছে, বড় পার্টি করেছে। কিন্তু এটা তদবির ওই সময় যারা গভর্নমেন্টে যারা রেভলিউশনের পক্ষে ছিল তারা সবাই তদবির করেছে, কে করে নাই? জি চলো আশরাফ কায়সার। জি, মানে আমার তো সামগ্রিক এই 6 মাসের ব্যাপারে আরও অনেকগুলো আলোচনা করার কথা ছিল, কিন্তু উনি যে বললেন সেই প্রেক্ষিতে আপনি কিছু বলবেন? নিশ্চয়ই। আমি প্রথমত আপনাকে বলি, এতক্ষণ তো আমি বলেছি যে ছোট মাপের ভুল ত্রুটির কথা, এবার তাদের বড় মাপের অপরাধের কথা আপনাকে বলি। সেটি হচ্ছে তরুণদেরকে অসৎ করা এবং তরুণদেরকে বেপরোয়া করে বাংলাদেশকে অস্থিতিশীল তৈরি করার জন্য ওই সরকারটি ভূমিকা রেখেছিল। ওই সরকারটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে কৃত্রিমভাবে ক্ষমতার আশেপাশে ছড়িয়ে রাজনীতির ইমব্যালেন্স তৈরি করার চেষ্টা করেছিল। এই কথাগুলো ওই সরকারের কোনো উপদেষ্টা সরকারটি বিদায় নেওয়ার পরে তারা নিজেরাই বলছেন। কে বলেছেন?
আচ্ছা আমি বলছি শফিক, আপনি এতক্ষণ বলেছেন, আমি আপনার সামনে কথা বলিনি। আচ্ছা, দ্বিতীয় কথা বলি আপনাকে। উনি যে চুক্তির কথা বলছিলেন, পৃথিবীর যে কোনো সভ্য দেশে আপনি চুক্তি বাতিল করতে পারেন, রিভিউ করতে পারেন, দর কষাকষি করতে পারেন, বিকল্পও তৈরি করতে পারেন। ওনারা যে 30টা সোলার প্ল্যান্ট বাতিল করেছে কোনো বিকল্প ছাড়া, কাজেই ওই বীজ তারা বপন করে গেছে যে সোলারের জন্য আর কোনো এই বিষয়ে একটা কমিটি ছিল। আচ্ছা, দ্বিতীয় বলি, আপনি সামিটের আপনি সামিটের এফএসআরইউ বাতিল করতে পারেন, রিনেগোশিয়েট করতে পারতেন। আপনি 18 মাসে একটা বিকল্প এফএসআরইউ দাঁড় করাতে পারেননি। আচ্ছা, এই কাজটি কিন্তু তারা আদানির সাথে করেনি। আদানির ব্যাপারে তারা উচ্চবাচ্য করেছে, চুক্তি বাতিল করেনি, কিন্তু বাতিল করেছে সোলারেরটা, বাতিল করেছে সামিটেরটা। আচ্ছা, উনি যে এত কথা বলল যে নির্বাচিত সরকারের জন্য তারা এগুলো রেখে দিতে চেয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি তারা 72 ঘন্টা আগে সেরে ফেলতে চেয়েছেন কেন? নির্বাচনের পৃথিবীর কোন অন্তর্বর্তী সরকার এই ধরনের অপরাধের সাথে যুক্ত হয় যে 72 ঘন্টা পরে একটি জনগণের ভোটে? আমি এখন তো ব্যাপক অপরাধ বুঝতে পারছি আমরা। এটি একটি জনগণের সরকার আসবে তার 72 ঘন্টা আগে আপনি যখন আপনাদের অফিস বাড়িঘর গুছিয়ে চলে যাওয়ার কথা, তখন আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এমন একটি চুক্তি করলেন যেটি বাংলাদেশের সব সেক্টরের সাথেই মোটামুটি এটা যায়। আচ্ছা, দ্বিতীয় কথা বলি আপনাকে, এবং দেশের ক্ষতি হয়েছে তাতে। দ্বিতীয় কথা বলি, আমি আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বলতে পারবো কত সুচিন্তিতভাবে বাংলাদেশের ক্ষতি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করা হয়েছে। এইবার বলি মবের কথা। আপনার সাধু সন্ন্যাসীর আখড়ায় মাজারে আক্রমণ, এটা কি বিএনপি জামাতের লড়াই? আপনার সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে আক্রমণ, আপনার হারমোনিয়াম ভাঙা এবং কালচারের আগে হয়নি। হাসিনা যে অভিযোগটি করেছিল যে জঙ্গিরা ক্ষমতায় এসেছে, আফগানরা ক্ষমতায় এসছে, অন্তর্বর্তী সরকার সেই বাংলাদেশ তৈরি করে হাসিনাকে সাহস জুগিয়েছে বলতে যে আমরা বলেছিলাম না ইসলামী জঙ্গিরা ক্ষমতায় চলে এসছে। তারা মবকে উৎসাহিত করেছে। আপনি আবার যুক্ত করে দিচ্ছেন। না, আমি এই জন্য বলছি না, উনি যে বারবার বলছে যে রাজনৈতিক প্রতিহিংসা, কিন্তু আপনি সাধু সন্ন্যাসীর আখড়ায়, আপনি সাধু সন্ন্যাসীর আখড়ায় আগে হয়নি এবং মাজার থেকে লাশ পুড়িয়ে দেওয়া, সরকারটি তো কেউ না কেউ তো সরকারে ছিল, তারা কি দায়িত্ব পালন করেছে? এমনকি গণমাধ্যমে অফিসে যখন আগুন লাগানো হয়। ওকে, থ্যাংক ইউ। শফিকুল আলম, আপনি বলবেন, কিন্তু আপনি বলতে পারবেন বড় জোর 4 মিনিট। না, আমি প্রথম কথা হচ্ছে প্রশ্ন আপনাদের দুজনের কাছে নিয়ে যাব। প্রথম কথা হচ্ছে যে এই যে হারমোনিয়াম অ্যাটাক বা মাজারের আগেও ছিল, আমাদের সময় বেড়েছে। এটা বাড়ার কারণ হচ্ছে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল, সত্যিকার অর্থে একটা বড় রকমের পলিটিক্যাল ভ্যাকুয়াম ছিল। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এটা ফিল আপ করা সম্ভব হয়নি। কেন সম্ভব হয়নি? কেননা কোনো লোকাল গভর্নমেন্ট ছিল না, কোনো ইউপি চেয়ারম্যান ছিল না, কোনো উপজেলা চেয়ারম্যান ছিল না, কোনো লোকাল এমপি ছিল না। যদি এই ধরনের প্রবলেমগুলো তৈরি হয় বাংলাদেশের রুরাল এরিয়ায় বা অন্য কোথাও, এগুলো সাধারণত এমপি তার বাসায় ডেকে এনে এগুলো সলভ করেন, এটা ইউপি চেয়ারম্যান সলভ করেন। তো আমার তো ওই লোকটা নাই। আর আপনি থানার ওসিকে দিয়ে এটা করতে পারবেন না, থানার ওসি এটা পারবে না। থানার ওসিতে 40 জন লোক থাকে, 40 জন লোক যে 40 জন পুলিশ যে 10,000 লোককে সে ট্যাকেল করতে পারবে না, এটা ইম্পসিবল। তো এটা আমাদের উপর দোষ চাপানো যায়, কিন্তু বাস্তবতাটা হয়েছে যে সেই সময় আমরা এই সময় কোনো পলিটিক্যাল পার্টিরও কোনো সাপোর্ট পাই নাই এই গভর্নমেন্ট। আর একটা হচ্ছে যে হারমোনিয়াম ভাঙা বা সাধু সন্ন্যাসী অ্যাটাক, আপনাকে আমি বলতে পারি, আমি নিজে রিপোর্ট করেছি 2015 সালে আপনার ওই সময় মোর দেন ডজন সুফিদেরকে জবাই করে হত্যা করা হয়েছে। ওই সময় বাউলদের আঁকড়ায় এসে বাউলদের চুল কেটে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশে এটা নতুন কিছু না। এখন আমাদের সময় এসে এটা একটাকে এক্সাজারেটেড ওয়েতে দেখা হয়েছে। আপনার মনে আছে যে 6 জনকে তার বাসায় জবাই করা হয়েছিল এই ইয়েতে, কি যেন আল্লাহ আব্বার উনি কি যেন অনুসারী, তাকে আপনার মনে আছে খিজির হায়াতকে তার ইয়েতে তার আখড়ায় তাকে জবাই করা হয়েছে। তো এইগুলো তো সেই সময়ও হয়েছে, একটা তো নতুন না। আপনার কল্লা সাহের ইয়েতে 2004 সালে ওইখানে জবাই করা, বোম মেরে ওইখানে একজনকে মারা হয়েছে। এইগুলো বাংলাদেশে এই যে মাজারের অ্যাটাক অনেক দিন ধরে ছিল, কিন্তু কথা হচ্ছে যে এইটা আরও এক্সপোজ হয়ে গেছে আমাদের সময়, অনেক আকারে হয়েছে। আমাদের পুলিশের হিসাবে এটা 67টা জায়গায় হয়েছে। কিন্তু যদি পলিটিক্যাল ভ্যাকুয়াম যদি না থাকতো, আমার মনে হয় এটাকে ট্যাকেল করা যেত। একটা ইউপি, আপনার তো লোকাল, আমাদের গভর্নমেন্ট
চেয়েছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করতে, কিন্তু সেভাবে বড় পার্টিগুলোর কাছ থেকে সেই ধরনের কোনো সাপোর্ট পায়নি। আর এই গভর্নমেন্টের সত্যিকার অর্থের পুরো আশাটা তো হচ্ছে এই গভর্নমেন্ট, এই পার্টিগুলোর সাপোর্টে। এই পার্টিগুলো যদি তাকে এই সাপোর্টটা না দেয় তাহলে কীভাবে হবে? আর অন্যান্য যেগুলো আপনি বলছেন যে 30টা কোম্পানি, আমি বলতে পারি যে এই ক্ষেত্রে কোনো আমাদের লকে ব্যত্যয় করে কিছু করা হয়নি। আর ইয়েটা অলরেডি যেহেতু রানিং, এইটা যদি আমরা আদানিরটা এটা যদি ক্যান্সেল করা হতো, বাংলাদেশের জন্য কয়েক বিলিয়ন ডলার আপনাকে গুনতে হতো, বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে যেতে হতো। এটা বাংলাদেশের জন্য আরও রিস্ক, এবং সবাই বলতো যে বাংলাদেশ এই পরবর্তী গভর্নমেন্টের জন্য একটা বড় একটা বোঝা এই গভর্নমেন্ট রেখে গিয়েছে। আর লাস্ট যেটা হচ্ছে আপনি ইউএসের সাথে যে এগ্রিমেন্টটা, ইউএসের সাথে আমি যদি এগ্রিমেন্টটা না করতাম, তাহলে ইউএস যদি আমাদেরকে বড় রকমের একটা ট্যারিফস ইম্পোজ করতো, সেটার জন্য আমাদেরকে এই গভর্নমেন্টকে এই কথাগুলো শুনতে হতো। এই গভর্নমেন্ট যেটা করেছে, একটা এক্সিট ক্লজ রেখেছিল যে এগ্রিমেন্ট করার পরে আপনার 2 মাস ছিল আপনি ওইটাকে ক্যান্সেল করার, এক্সিট ক্লজ আপনি বের হয়ে আসতেন, কেউ তো বাধা দেয়নি। আর এইটা 72 ঘন্টা আগে করা হয়েছে ঠিকই, কিন্তু এটা নেগোসিয়েশন হচ্ছিল এপ্রিল থেকে এসে এই ইয়েতে। আর যখন অন্য দেশ বাংলাদেশের সাথে করে, সে কিন্তু দেখে না সে বিএনপি গভর্নমেন্ট আছে নাকি ইন্টারিম গভর্নমেন্ট আছে, সে জানে যে বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে, তার সাথে সে নেগোশিয়েট করে। এখন পরবর্তী গভর্নমেন্ট যদি মনে করে যে না এই এগ্রিমেন্টটা বাজে, খুব বাজে একটা এগ্রিমেন্ট হয়েছে, এটা ক্যান্সেল করে দিত। কিন্তু যেইভাবে বামরা করে যেত, আপনারা যেমন আদানির সাথে করতে পারেননি না, আদানির সাথে এটা আদানিরটা হচ্ছে পুরো মনিটারি ইস্যু। আপনি যদি আদানির যেহেতু ইনভেস্টমেন্ট হয়েছে, আদানি আপনাকে ইন্টারন্যাশনাল কোর্টে নিয়ে যেত, নিয়ে বলতো যে আপনি আমাকে ড্যামেজ করেছেন ইয়েতে, আমার এত ক্ষতি হয়েছে, তখন আপনাকে 2-3 বিলিয়ন ডলার আপনার ক্ষতির একটা সম্ভাবনা ছিল। আপনি তখন দেখা যেত যে আপনি একটা বড় ল ফার্মকে নিচ্ছেন, তার পিছনে আপনার 100 মিলিয়ন ডলার দিতে হচ্ছে আপনার এইটাকে ফাইট করার জন্য। থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন, মানে এই বিষয়টা আপাতত আমি আর বাড়াতে দিতে চাইছি না, কারণ আমার হাতে সময় নেই। কিন্তু জরুরি একটা বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কোনো পক্ষই তো কিছু বলছে না। কী হবে, এটা কি হবে না? এটা যদি না হয় তাহলে লাভ ক্ষতিকার কি হতে পারে? মান্না ভাই, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বলতে পারবেন 3-4 মিনিট? 4 মিনিট যান। এফডিআই এর ব্যাপারে বলি, প্রকৃত চিত্র 18 মাসে ভয়ঙ্কর। মানে যেই পরিমাণ বড় ঢাকঢোল পেটানো হয়েছে, বাংলাদেশে বিনিয়োগকারীরা এসে নাকি আমাদের দরজায় দরজায় ঘুরবে, এই দেশে নাকি জবের বন্যা বয়ে যাবে, এই যে কথাগুলো আমরা শুনেছিলাম, 1.5 লক্ষ লোক বেকার হয়েছে কলকারখানা বন্ধ হওয়ার কারণে, প্রকৃত অর্থে কোনো বিনিয়োগ আসেনি। এবং এটা বিনিয়োগ অ্যাবসলিউট নাম্বারে বেড়েছে না, আমি নাম্বার দেখে আপনাকে বলছি, আমি গতকালকেই সবগুলো নাম্বার দিচ্ছি। আমি বলছি যে আমরা যে ঢাকঢোল পেঁচাতে দেখেছি এবং এক ধরনের প্রোপাগান্ডা করা হয়েছে, বাংলাদেশ বিনিয়োগে ভরে যাচ্ছে, কেননা ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি খ্যাতিমান লোক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক ভালো, সেই তুলনায় কোনো বিনিয়োগ আসে নাই। এবার আপনাকে ভারতের সাথে বাংলাদেশ সরকারের কথা বলি। আমি দৃঢ়ভাবে সমর্থন করি বাংলাদেশ সরকার ভারতের ব্যাপারে যে অবস্থানটি নিয়েছে তাকে। এর কারণ হচ্ছে এখানে কিছু বাংলাদেশ সরকারের অবস্থানটা কি? বাংলাদেশ সরকারের অবস্থান হচ্ছে যে সে একটা সম্মানজনক বোঝাপড়ার পরেই ভারতে যেতে চায়, এবং শেখ হাসিনার ব্যাপারে একটা ভারতীয় কমিটমেন্টের পরে সে ভারতে যেতে চায়। দেখুন, এদেশে আটকে পড়া ভারতীয়রা, আটকে পড়া পাকিস্তানিদের মতো, এটা আমি নতুন শুরু করেছি, তারা আপনাকে অন্য কথা বলবে। জিএম কাদের বলেছেন, একবার নিমন্ত্রণ দিলে রক্ষা না করলে তারা গোস্বা করে, এটি জিএম কাদের। আবার আটকে পড়া ভারতীয় বুদ্ধিজীবী, আটকে পড়া ভারতীয় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তিনি আবার তারেক রহমানের লন্ডনে থাকা এবং শেখ হাসিনা তখন লন্ডনে গেছিলেন কি গেছিলেন না, এই ধরনের অ্যানালজিও টেনেছেন। এগুলো সব দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে মনে করে নিজেদেরকে। আমি মনে করি যে ভারতের সাথে প্রফেসর ইউনূস গভর্নমেন্টের আমি 2টি দারুণ ঘটনা দেখেছি। একটি হচ্ছে ভারতের ব্যাপারে অবস্থান, আরেকটি হচ্ছে নির্বাচনটিকে ঠিক সময়ে করতে পারা। ভারতের ব্যাপারে অবস্থানটা ধারাবাহিকভাবে এই সরকার রক্ষা করছে। আমাদের অনেকেরই সন্দেহ ছিল বিএনপি সরকার এই অবস্থানে থাকবে কি না, এবং আমরা অনেকেই খুঁজে বের করি বিএনপির ভেতরে কে ভারতীয় সমর্থক, কে ভারতের লোক, ইত্যাদি ইত্যাদি। এগুলো মেঠো বক্তৃতা, মেঠো কথা। কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন যে ভারতের, আমি গত 7 দিনে বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে
আন্তর্জাতিক গণমাধ্যমে যত অনুষ্ঠান দেখেছি, আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে 50 বছরে আমি এত অনুষ্ঠান দেখিনি। তাইওয়ানের একটা টেলিভিশন চ্যানেল ওই দিন দেখলাম, তারা বলেছে যে এতে বাংলাদেশ একটা লিপফ্রগ সিচুয়েশনে চলে যেতে পারে, একটা দারুণ জায়গায় চলে যেতে পারে, সেটা চায়নার সাথে হোক, রাশিয়ার সাথে হোক, জাপানের সাথে হোক। কিন্তু ভারতের যে মানে মুষ্টিবদ্ধ সিচুয়েশন, সেখান থেকে বাংলাদেশ বেরোনোর চেষ্টা করছে। দেখুন, আপনাকে প্রকৃতভাবে শ্বাস নিতে হলেই ভারতের সাথে আপনার অবস্থান ঠিক করতে হবে। আপনি একটা জিনিস বলেন, এতদিন বলা হতো পশ্চিমবঙ্গের কারণে সে তিস্তা করতে পারছে না, এম আই রাইট? এখন বলা হচ্ছে সে গঙ্গা চুক্তি করতে পারছে না নতুন করে বিহারের কারণে। এই হচ্ছে আপনার প্রতিবেশী। 54টা নদীর মধ্যে একটি নদীর চুক্তি আছে, সেটিও তারা এখন বিহারের মুখ্যমন্ত্রীকে চাঙ্গা করেছেন যাতে উনি দাবি দাওয়া তোলেন, পানি ছেড়ে দিতে বলেন ইত্যাদি। কাজী ভারতের ব্যাপারে আপনার হিসাব নিকাশ পরিষ্কার করে সম অধিকারের ভিত্তিতে, সম সম্মানের ভিত্তিতে সফরটি করতে হবে এবং তাতে করে বাংলাদেশের ইন্টারেস্ট রক্ষা হয়। আপনাকে এবার অর্থনীতির কথা বলি। বাজারটি হচ্ছে ভারতের বাজার, প্রায় $10 বিলিয়ন। সেটি রেমিটেন্স বাংলাদেশ থেকে, মানে ভারতের টপ 5 রেমিটেন্স কান্ট্রি কিন্তু বাংলাদেশ। এখানে যে ভারতীয়রা কাজ করেন এবং তারা অর্ধেক বেতন নেন ব্যাংকিং চ্যানেলে, অর্ধেক বেতন নেন হুন্ডি করে, সেই অর্ধেকই $5 বিলিয়ন। আচ্ছা, আমাদের মেডিকেল ট্যুরিজম ভারতে আছে আরও $5 বিলিয়ন। আমাদের বাণিজ্য ঘাটতি আছে $7.6 বিলিয়ন। এবার আপনি দেখুন পাল্লাটি কোথায় ভারী। কাজেই বাংলাদেশ ভারতের জন্য একটা অভাবনীয় মার্কেট। আর ওই প্রতিরক্ষা, সীমান্ত সমস্যা, বৈশ্বিক কূটনীতি এবং বাংলাদেশকে ব্যবহার করে ভারতের যে মুরব্বী হয়ে ওঠার চেষ্টা, 71 সালের যুদ্ধকে ইন্দো পাক লড়াই বলে 1 বছরে 7টি বলিউডে সিনেমা তৈরি করা, এই ন্যারেটিভগুলো ভারতের জন্য ব্যাপক লস হবে। কাজে আমি মনে করি যে মানে প্রধানমন্ত্রী ইউএনজিএতে যাবেন, আরও অন্যান্য প্রায়োরিটি আমাদের রয়েছে। ভারতের এই সিচুয়েশন, ভারত যত তৎপর এখন সফরটি করার ব্যাপারে, আপনি দেখেছেন বলেছে যে অভাবনীয় সংবর্ধনা দেওয়া হবে, এটি একমাত্র প্রতিবেশীর বিয়ের আলোচনায় হতে পারে, কিন্তু ভারত আজকে সেই কথা বলছে। কাজে আমাদের এই আটকে পড়া ভারতীয় মনোবৃত্তি থেকে বেরিয়ে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মনোবৃত্তি থেকে বিএনপি সরকার চলছে। থ্যাংক ইউ জনাব শফিকুল আলম, কি বলবেন? না, এটা ঠিক। আমি মনে করি যে এই গভর্নমেন্টের যে অবস্থান খুবই সুস্পষ্ট ইন্ডিয়ার এই বিষয়ে। তাদের তো অবশ্যই, তারা বলেছে যে ইন্ডিয়ার সাথে মানে প্রাইম মিনিস্টার যাওয়ার আগে কিছু কনফিডেন্স বিল্ডিং মেজার তারা দেখতে চায়, ট্রাস্ট বিল্ডিং মেজার। তার মধ্যে একটা হচ্ছে হাসিনার এক্সট্রাডিশন। 18 মাস হলো, মোর দেন 18 মাস হলো যে বাংলাদেশ হাসিনার এক্সট্রাডিশন চেয়েছে, তারা এটা নিয়ে এক্সামিন করছেই। তারপরে শহীদ শরীফ ওসমান হাদির কিলাররা ওইখানে আছে এবং তাদেরকে নিয়ে সেন্সেশনাল একটা বক্তব্য মমতা ব্যানার্জিও দিয়েছিলেন। দেখেন, তার কেউ কিন্তু তারা পাঠাতে পারে ইজিলি, সেটা এটা করে নাই। আপনার মনে আছে 2009 সালে, 9-10 সালে আপনি বিবিসি এটা নিয়ে রিপোর্টও করেছিল যে ওরা এসে, ওদের লোকরা এসে, ওদের যারা নর্থ ইস্টার্ন ইনসার্জেন্ট লিডার ছিলেন 50 জনের মতো এদেরকে নিয়ে নেওয়া আছে। যদি বাংলাদেশ গভর্নমেন্ট, যদি দুই গভর্নমেন্টের মধ্যে যদি এটা পারস্পরিক সমঝোতা থাকে, তাহলে একটা এই ধরনের কেস এক্সট্রাডিশন, এটা জাস্ট ম্যাটার অফ এ ডেজ, ফিউ ডেজ ইজিলি হয়। তো এটা তো ইন্ডিয়ার তরফ থেকে যদি বলা হয় যে না আমরা দিব না, সেটা না। আর প্রফেসর ইউনূসের তরফ থেকে তখন বলা হয়েছিল যে ওকে, আপনারা ওকে দিচ্ছেন না, অ্যাটলিস্ট তাকে মুখটা বন্ধ রাখেন। এটা তো ইন্ডিয়া খুবই ইজিলি এটা করা যায়, কিন্তু দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সেই বিষয়ে কোনো ভ্রুক্ষেপই করছেন এবং তাকে আরও মেগাফোন দিচ্ছেন। উনি প্রেস কনফারেন্স ডেকে পুরো বিশ্বকে জানাচ্ছেন, উনি পায়োনিয়ারে কলাম লিখছেন, লিখে প্রত্যেকটার পুরো আইডিয়াটা হচ্ছে যে বাংলাদেশে এক ধরনের ইনসাইটমেন্ট তৈরি করা, বাংলাদেশকে উস্কানি দেওয়া, এটা পুরোটা। তো এটা ইন্ডিয়া যদি চায় তার মুখ বন্ধ করা, এটা একটা ম্যাটার অফ এ মিনিট, কিন্তু এটা ওনারা করছেন না। আমার মনে হয় যে এটা ইন্ডিয়ার তরফ থেকে, আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক চাই, কোনো সন্দেহ নাই। ইন্ডিয়া, আমরা তার সাথে যে জিওগ্রাফিক্যাল, লিঙ্গুইস্টিক, পিপল টু পিপল এবং হিস্টোরিক্যাল যে আমার যে কানেকশন, সেটা তো আর আমরা ডিনাই করছি না। দুজনকে আমি একটা প্রশ্ন করি, যেটা বললেন এগুলো শুনলাম, ইন্ডিয়া শেখ হাসিনাকে ফেরত দেবে এরকম বিশ্বাস করেন, মনে করেন? আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস করা না করা দিয়ে কিছু আসে না। মনে করেন, এই জন্য তো পরে ঘুরিয়ে বললাম, বিশ্বাস করেন না, মনে করেন দেবে? আমার মনে হয় না। আশরাফ কয় স্যার? একেবারেই না।
কারণ কি তার মানে ভিজিটটা হবে না, আপাতত হচ্ছে না ভিজিটটা, এবং এই বাস্তবতা মেনে নিয়ে আমাদেরকে সুখে শান্তিতে থাকতে হবে। কারণ হচ্ছে শোনেন, হাসিনা কিন্তু শুধু হাসিনা না, হাসিনা একটা ম্যাসিভ লিগাসির অংশ, এবং ভবিষ্যতে ইন্ডিয়ার যে কূটনীতি, রাজনীতি, মোরলীপনার একটা অংশ। আপনি ভাবেন তো একবার, আপনি হাসিনার মতো একজনকে বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আনতে পারতেন?